ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। আপার প্রাইমারি যারা দিচ্ছেন, বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নিয়ম। কিন্তু এতগুলো টপিক হয় এখানে যে একটি ভিডিওতে কিন্তু সবগুলো শেষ করা যাবে না। আজকের ভিডিওতে আমরা ধ্বনি পরিবর্তনের ৫টি নিয়ম এবং তার যে ভাগগুলো সেগুলো একদম গল্পের ছলে জানবো, শিখবো। একবার দেখলেই ভালো করে আশা করা যায় সমস্তটা রেডি হয়ে যাবে। আমার টপিকের মুখ্য উদ্দেশ্যই থাকে যেটাকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের ব্রেনের মধ্যে একদম ঢুকিয়ে দেওয়া। ঠিক আছে? আজকে তাই ৫টা ধ্বনি পরিবর্তনের ৫টি নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। ওকে? এবং আপনাদের কথা দিচ্ছি সমস্ত কিছু এর মধ্যে কমন পাবেন, কোনো অসুবিধা নেই। ওকে, শুরু করছি। স্বরাগম। স্বরাগম কি জিনিস? শুনেই বুঝতে পারছি স্বর একটা তার আগমন, মানে একটা স্বরের আগমন ঘটবে। ওকে, স্বরাগম কি জিনিস? কোনো শব্দের উচ্চারণ সহজ, শ্রুতিমধুর ও সাবলীল করবার জন্য যখন নতুন স্বরধ্বনির আগমন ঘটে বা নতুন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে স্বরাগম বলা হয়। আগম শব্দের অর্থই তো আগমন বা যুক্ত হওয়া, অর্থাৎ স্বরধ্বনির আগমনই হলো স্বরাগম। বাংলা ভাষায় বিশেষত সংস্কৃত থেকে আগত তৎসম শব্দের উচ্চারণ সহজ করতে স্বরাগমের ব্যবহার বিশেষভাবে দেখা যায়। অনেক সময় শব্দের শুরুতে, কখনো মাঝখানে, কখনো বা শেষে নতুন স্বরধ্বনি যুক্ত হয়। এই হিসেবে স্বরধ্বনি ৩ প্রকারের: আদ্য স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদ্য স্বরাগম কি জিনিস? ওই যে বললাম, যখন কোনো শব্দের শুরুতে নতুন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলা হয় আদ্য স্বরাগম। উদাহরণ কিরকম হতে পারে? স্কুল, তাকে আমরা বলি স্কুল। স্ত্রী, তাকে আমরা বলি স্ত্রী। স্টেশন, স্টেশন। স্পষ্ট, স্পষ্ট। এই যে উদাহরণগুলো দেয়া হলো, এখানে কিন্তু স্বরধ্বনি যুক্ত হচ্ছে একদম শুরুতে। শব্দের শুরুতে স্বরধ্বনি যুক্ত হচ্ছে, ফলে উচ্চারণ হয়ে যাচ্ছে আরও সহজ। অর্থাৎ আমাদের উচ্চারণ সহজ করবার জন্যই এই সমস্ত ধ্বনি পরিবর্তনগুলো ঘটে। মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম কি জিনিস? যখন কোনো শব্দের মাঝখানে নতুন স্বরধ্বনি যুক্ত হচ্ছে তখন তাকে বলা হয় মধ্য স্বরাগম। উদাহরণ কি হতে পারে? জন্ম থেকে জনম, ধর্ম তার থেকে ধরম, ভক্ত তার থেকে ভকত বা ভক্তি, তাকে ভেঙে ক তয় হ্রস্বই। এখানে ব্যঞ্জন সংযোগ ভাঙার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হচ্ছে। অন্তঃস্বরাগম কি জিনিস? যখন কোনো শব্দের শেষে নতুন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলা হয় অন্তঃস্বরাগম। যেমন বেঞ্চকে আমরা বলি বেঞ্চি বা দিশকে বলি দিশা। শব্দের শেষে স্বরধ্বনি যুক্ত হচ্ছে এবং উচ্চারণকে আরও স্বাভাবিক করে তুলছে। ধ্বনি পরিবর্তনের প্রথম যে এটি বলা হলো স্বরাগম, এখানেই কমপ্লিট। এখান থেকে সমস্ত প্রশ্ন হবে। এই যে তিনটে ভাগ বললাম, এখান থেকেই হয় আপনাকে এক্সাম্পল তুলে দিয়ে বলবে এটি কিসের উদাহরণ, অথবা উল্টে প্রশ্ন আসতে পারে যে স্বরাগম কি, বা মানে স্বরাগমের উদাহরণ হচ্ছে বলে 4টে অপশন আপনাকে দেওয়া হলো, সেখান থেকে আপনাকে চুজ করতে হবে। এবার আমরা কিসে যাব? ব্যঞ্জন আগম। এখান থেকে আমরা বুঝতে পারছি সেই একই কথা, আগম বা আগমন বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একটি বর্ণের সংযুক্তিকরণ ঘটবে এখানে। তাহলে কোনো শব্দের উচ্চারণকে সহজ করতে, শ্রুতিমধুর করতে এবং সাবলীল করবার জন্য যখন নতুন ব্যঞ্জনধ্বনি যুক্ত হচ্ছে তখন আমরা তাকে বলবো ব্যঞ্জন আগম। আগম শব্দের অর্থ আগমন বা যুক্ত হওয়া, অর্থাৎ ব্যঞ্জনধ্বনির আগমনই হলো ব্যঞ্জন আগম। বাংলা ভাষায় 2টি স্বরধ্বনির মিলনস্থলে শব্দের শুরুতে অথবা শেষে নতুন ব্যঞ্জনধ্বনি যুক্ত হতে দেখা যায়, ঠিক যেমন পেলাম স্বরাগমে। উচ্চারণের সুবিধাই কিন্তু এর প্রধান কারণ। ব্যঞ্জনাগম প্রধানত 3 প্রকারের একইভাবে: আদ্য, মধ্য এবং অন্ত। আদ্য ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। প্রত্যেকটির মানে জানবো এবং তার উদাহরণগুলো জানবো। আদ্য ব্যঞ্জনাগম কি? যখন কোনো শব্দের শুরুতে নতুন ব্যঞ্জনধ্বনি যুক্ত হচ্ছে তখন তাকে বলা হয় আদ্য ব্যঞ্জনাগম। কিরকম? যদি একটা উদাহরণ দেয়া যায়, উপকথা। উপকথাকে আমরা এখন বলি রূপকথা। উপকথাকে আমরা এখন বলছি রূপকথা। এই যে র আসলো। মধ্য ব্যঞ্জনাগম, যখন কোনো শব্দের মাঝখানে নতুন ব্যঞ্জনধ্বনি যুক্ত হয় তখন তাকে বলা হয় মধ্য ব্যঞ্জনাগম। বাংলা ভাষায় এই ধরনের ব্যঞ্জনাগমই কিন্তু সব থেকে বেশি প্রচলিত। সাধারণত 2টি স্বরধ্বনির মাঝখানে অন্তস্থ বা ব, এই 2টি ব্যঞ্জনধ্বনি আসে। উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। শৃগাল, তার থেকে শিয়াল, তার থেকে শিয়াল, তালবস্যায় হস্যই অন্তস্থ আকার ল।
এই যে পরিবর্তনটি, এটি মধ্য ব্যঞ্জনাগম। আর অন্ত ব্যঞ্জনাগম কি? যখন কোনো শব্দের শেষে নতুন ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয় তখন তাকে বলা হয় অন্ত ব্যঞ্জনাগম। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন জমি, জমিকে আমরা বলি জমিন। কোথা, কোথাকে আমরা বলি কোথায়। এগুলো হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম। ওকে, নেক্সট অপিনিহিতি, ভেরি 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 ইম্পর্টেন্ট। কোনো শব্দে হ্রস্বই বা হ্রস্বৌকারযুক্ত ধ্বনি তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যদি পূর্ববর্তী অক্ষরের সঙ্গে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় অপিনিহিতি। বাংলা ভাষার ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া। বিশেষ করে মধ্যযুগীয় বাংলা ভাষায় অপিনিহিতির ব্যাপক প্রয়োগ কিন্তু আমরা দেখতে পাই। উদাহরণের আগে আরেকটা জিনিস বলি, অপিনিহিতি শব্দের অর্থ কি? অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে নিজের নির্দিষ্ট স্থান ত্যাগ করে অন্য স্থানে গিয়ে বসা। এটি কিন্তু অপিনিহিতি শব্দের অর্থ। সহজ ভাষায় বলা যায়, কোনো শব্দে ই বা উ ধ্বনি নিজের জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ আগে চলে এলে তাকেই আমরা অপিনিহিতি বলবো। ওকে, যদি উদাহরণ দিই ব্যাপারটা স্পষ্ট হবে। উদাহরণে যদি আমি বলি করিয়া, তার থেকে আমরা বলি কইরা। রাখিয়া থেকে রাইখা, আসিয়া থেকে আইসা, বসিয়া থেকে বৈশা। এখানে প্রত্যেকটিতে দেখুন ই ধ্বনি অন্ত্যুস্থ আকারের আগে ছিল। অপিনিহিতির ফলে ই ধ্বনি রয়ের আগে চলে এসেছে। আসিয়া থেকে আইসা, বসিয়া থেকে বৈশা, এগুলো সমস্ত কিছু হচ্ছে অপিনিহিতির উদাহরণ। অভিশ্রুতি, অভিশ্রুতি কিন্তু অপিনিহিতির সঙ্গে রিলেটেড। কিরকম? অপিনিহিতির ফলে সৃষ্ট ই বা উ ধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় অভিশ্রুতি। অর্থাৎ অপিনিহিতির পরবর্তী ধাপটি হচ্ছে অভিশ্রুতি। করিয়া থেকে কইরা হচ্ছে অপিনিহিতি, তার থেকে করে, করিয়া কইরা করে, বসিয়া বৈশা বসে, এই যে লাস্টে যেটা ঘটলো সেটা হচ্ছে অভিশ্রুতি। বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের ইতিহাসে অভিশ্রুতিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া। অপিনিহিতির ফলে যে নতুন স্বরধ্বনি তৈরি হয় তার প্রভাবে পাশের স্বরধ্বনি পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করে। সহজ ভাষায় বললে কি বলবো আমরা? ওই করিয়া থেকে কইরা অপিনিহিতি, কইরা থেকে করে এটি হচ্ছে অভিশ্রুতি। বসিয়া থেকে বৈশা অপিনিহিতি, বৈশা থেকে বসে অভিশ্রুতি। ওকে, এবার আমরা যাব আজকের ভিডিওর শেষ টপিকে, সেটি হচ্ছে সমীভবন। সমীভবন কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন ধ্বনির মধ্যে একটি ধ্বনি অপর ধ্বনির প্রভাবে তার মতো বা প্রায় তার মতো হয়ে যায় যখন, তাকে বলা হয় সমীভবন। সমীভবন শব্দের অর্থ হলো সম বা একরকম হয়ে যাওয়া। সমীভবন একই রকমের হয়ে যাওয়া। বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু এই সমীভবন। এর ফলে উচ্চারণ হয় আরো সহজ, দুটি ভিন্ন ধ্বনির মধ্যে সাদৃশ্য সৃষ্টি হয়। আমরা যেমন যে কোনো কাজ করতে আমাদের অনীহা হয় খাটনি হবে বলে, সেই রকমই আমাদের উচ্চারণও আমরা সবসময় চাই উচ্চারণ যাতে আরো সাবলীল হয়, আরো কম খাটনিতে আমরা যাতে উচ্চারণ করতে পারি। এখানেও ব্যাপারটা ঠিক তাই। ওই জন্যই ধ্বনি পরিবর্তন। একটি ধ্বনি তার পাশের ধ্বনির প্রভাবে সেই ধ্বনির মতো যখন হয়ে যায় তখন তাকেই বলা হয় সমীভবন। কর্ম, কম্ম, ধর্ম থেকে ধম্ম, দুর্লভ থেকে দুর্লভ। দুর্লভ উচ্চারণ করতে গেলে যে খাটনিটা হবে, দুর্লভ উচ্চারণ করতে গেলে তত খাটনি হবে না। সমীভবন সাধারণত তিন প্রকার। প্রগত সমীভবন, পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি যখন পরিবর্তিত হয় তখন সেটি হচ্ছে প্রগত সমীভবন। যেমন পদ্ম থেকে আমরা বলি পদ্ম, প দয়ময় থেকে এখন হয়ে গেছে প দয়ে দয়ে, বানানটা চেঞ্জ হয়নি, উচ্চারণের কথা বলা হচ্ছে। ছদ্ম, ছ দয়ময়, উচ্চারণ হওয়ার কথা ছিল ছদ্ম, কিন্তু আমরা বলি ছদ্ম। নেক্সট পরাগত সমীভবন, পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন যখন ঘটে। যেমন কর্ম থেকে কম্ম, ধর্ম থেকে ধম্ম। আর হচ্ছে অনন্য সমীভবন, উভয় ধ্বনি পরস্পরকে প্রভাবিত করে নতুন ধ্বনির সৃষ্টি করে। এটা খুব মজার। যেমন বৎসর, ব খণ্ডত্ব দন্তস্ব র, এই তো, তাকে আমরা বলি এখন বৎসর, ব চয়ে ছয় র। বা মহোৎসব, তা হয়ে গেছে মোৎসব। এই হলো সমীভবন। এই যে পাঁচটি টপিক আজকে বলা হলো, অ্যাকচুয়ালি কোনো সংজ্ঞা বা কোনো উদাহরণ লেখা এরকম তো আসবে না। কি আসবে? যে কোনো একটি এক্সাম্পল তুলে নিয়ে বলা হবে এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ বলে আপনাকে চারটে অপশন দেবে, অথবা সমীভবন বা প্রগত সমীভবনের একটি উদাহরণ হলো বলে আপনাকে চারটে অপশন দেবে। আপনি যদি পুরো জিনিসটা ঠিকঠাক করে বুঝে থাকেন, পুরো ভিডিওর স্পিরিট যদি আপনি গ্রহণ করে থাকেন, তাহলে আপনাকে যাই দিক না কোনো সমস্ত কিছু
এর মধ্যে পাবেন। আসল জিনিসটা হচ্ছে শেখা, আসল জিনিসটা জেনে রাখা। আপনাকে যেভাবেই প্রশ্ন দিক না কেন আপনার কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। ওকে? আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার চ্যানেলে তোমার মোবাইলে পৌঁছয়। যদি তোমার মোবাইলে না পৌঁছয় সবার আগে তাহলে কি করে এই এত ছোট্ট একটি 10 মিনিটের ভিডিওর মধ্যে এত টপিক, এত গল্পের ছলে বুঝিয়ে দেবে কে? সৌগতাস ডায়েরি কিন্তু এটি করছে। ইউটিউবে কিন্তু খুব একটা এগুলো পাবে না। এত সহজভাবে, এত গল্পের ছলে, এত ছোট্ট পরিসরে এত কিছু টপিক স্টাডি মেটেরিয়াল দেওয়া সৌগতাস ডায়েরি করছে। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।